স্বাগতম সবাইকে এই একটি ভিডিওতে কথা বলবো বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে বহুল চর্চিত একটা বিষয় হচ্ছে তারেক তারেক রহমানই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে। টিভিতে, টক শোতে, হাটে মাঠে ঘাটে, চায়ের দোকানে সর্বত্র এই একটি আলোচনা, ভোটের আগে তারেক রহমান কি ফিরবেন? কি বিশ্বাস করেন যে তারেক রহমান ভোটের আগে দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন এবং তারা বিশেষ করে তার দল বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতায় যাবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং বিএনপির ডাই-হার্ড ফ্যানরা সেটা চান এবং তারা সেটা মনে প্রাণে বিশ্বাস করেন। তো যেহেতু ওই বিষয়টা আসলে একটা অফ টপিক, আমার কথা বলার বিষয় নয়। আমি কথা বলব তারেক রহমানের যে সর্বশেষ পোস্ট, যেটাতে তিনি উদ্বেগ, উৎকণ্ঠা এবং খুব হতাশা প্রকাশ করেছেন সেই পোস্টটিতে, যেটি একদম প্রচুর রিচ হয়েছে, একদম একটি ভাইরাল পোস্ট। দলমত নির্বিশেষে সবাই তারেক রহমানের সেই পোস্টটিতে হুমড়ি খেয়ে পড়েছেন। ঘটনা আসলে কি সেটি এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? তার দেশ, তার জন্মভূমি। তিনি দীর্ঘদিন ধরে একজন প্রধানমন্ত্রী ছিলেন। তার মা তারই সন্তান, তারই একমাত্র উত্তরাধিকার। যেহেতু তাদের ২ ভাইয়ের ভেতর ১ ভাই গত হয়েছেন এবং বিএনপি নামক দলটিও আশা করে আছে তারেক রহমান দায়িত্ব। তারেক রহমানের যে পোস্টটিতে তিনি বলছেন যে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন নয়, একক সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ নয়। তাহলে কার সিদ্ধান্তের উপর? তারেক রহমানকে কারা নিয়ন্ত্রণ করে? তারা মানে কোন সেই মানুষজন বা কোন সেই সংগঠন যারা তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত, দেশে ফেরের সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করে? আমার মনে যে প্রশ্নটি এসেছে, আমি মনে করি যে তারেক রহমানের দেশে ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত এবং আমেরিকা। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ভারতের সাথে যে শুল্ক যুদ্ধ নিয়ে তিক্ত সম্পর্ক ছিল, সেটা সম্প্রতি শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারের বর্তমানে এই সরকারে যারা আমলা-কামলা রয়েছে, কূটনীতিকরাও দেখবেন এই বিষয়গুলো নিয়ে খুব দৌড়ঝাঁপ করছে তারা। আমাদের যে রজার খলিল মানে আমাদের যেই নিরা নিরাপত্তা উপদেষ্টা খলিল আ অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ইন্ডিয়ায় গিয়ে এবং একই সাথে তিনি কাতারে গিয়েছেন। তো অজিত দোভালের সাথে এবং কাতারে খলিল সাহেবের বৈঠকটা আসলে কেন? আপনারা নিশ্চয়ই জানেন কাতার এমন একটি দেশ যাদের কাজই হচ্ছে আমেরিকার এই অঞ্চলে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বা এই বঙ্গোপসাগর কেন্দ্রিক যে সাগর রয়েছে, এই অঞ্চলে ভারত মহাসাগরে মার্কিন স্বার্থগুলো দেখভাল করা এবং আমেরিকার যত ধরনের ডিল, চুক্তি বা কোনো সমস্যা হলে সেখানে গিয়ে সমঝোতা, আলোচনা সব কাতারের মাধ্যমে হয়। কাতারের যেই সম্ভবত বাদশাহ মোহাম্মদ থানি, তিনি এগুলো হ্যান্ডেল করেন, তিনি এগুলো নিয়ে দেন-দরবার করেন এবং মানে আলোচনা করেন, ডিল করেন। তো কাতার যেখানে ইনভলভ আপনাকে বুঝে নিতে হবে সেখানে আমেরিকা ইনভলভ এবং আমেরিকা যেখানে ইনভলভ সেখানে আপনাকে ধরে নিতে হবে সেখানে ভারত ইনভলভ। কেননা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আপনি ভারতে বৈঠক করেছে রজার খলিল, সেখানে তাকে খুব মানে খুব ধমকের সুরে কথা বলা হয়েছে। এই বিষয়গুলো দেশের চলমান এবং ভারতের যেই সাম্প্রতিক যে বোমা হামলা হয়েছে ভারতের অভ্যন্তরে সেটা নিয়েও ভারত রজার খলিলকে মানে দোষারোপ করেছিল যে বাংলাদেশে এখানে ইন্ধন রয়েছে বা বাংলাদেশের এই বোমা হামলার পেছনে হাত রয়েছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে আসলে ভারত এবং আমেরিকা কেউ বিশ্বাস করতে পারছে না। তো এই হলো মূল বিষয় এবং তারেক রহমানকে নিয়ে যদি ইন ডিটেইল কথা বললে অনেক কথা চলে আসবে। সেটা অনেকের হয়তো ভাল লাগবে না। তো যাই হোক, আপাতত আমি যেহেতু গণতান্ত্রিক উত্তরণের চাই যে দেশে একটি গণতান্ত্রিক উত্তরণ হোক, দক্ষিণপন্থার উত্থান না হোক। একটি সুন্দর কল্যাণধর্মী রাষ্ট্র পেতে হলে অবশ্যই গণতান্ত্রিক উত্তরণ জরুরি। সেক্ষেত্রে তারেক রহমান এবং বিএনপি যে একটা বালুই বেকায়দায় পড়েছে এবং এই পুরো একটা ফাঁকা মাঠ পেয়েও তারা যে গোল করতে পারছে না, এর দায় আসলে কার? বিএনপির নাকি অন্য কারো বুঝি না। কেননা ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির কোনো প্রতিপক্ষ বাংলাদেশে ছিল না এবং ধীরে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে মানে ধীরে এই সরকার অজনপ্রিয় হওয়ার কারণে আ আ বিএনপির কোর্টে যে বলটা ছিল সেটা ধীরে বিএনপির কোর্ট থেকে সরে গেছে এবং আরও সরে যাচ্ছে ধীরে। তো জানি না আসলে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে ভবিষ্যতে কি হয়? যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু আসলে নেই। তো তারেক রহমান এবং বিএনপির ভবিষ্যৎ আসলে যে কি হতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এটি বাস্তবতা এবং এটাই সত্য। বিএনপি লোকজন কিন্তু চরমভাবে আসলে কি ভাবছেন আপনারা? আপনাদের কি মনে হয়?
যে ভারত এবং আমেরিকাই বাধা নাকি বাংলাদেশের সেনাবাহিনী? ও হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও তারেক রহমানের পথে সম্ভবত প্রতিবন্ধকতা তৈরি করছে। এরও যথেষ্ট কারণ আছে। আপনারা নিশ্চয়ই জানেন অতীতে তারেক রহমান দীর্ঘ সময় ধরে লন্ডনে আছে এবং উনি লন্ডনে যে আছেন এবং উনি কোন প্রক্রিয়ায় লন্ডন গিয়েছিলেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই কনটেক্সট টা আসলে কি ছিল, সেটা আপনারা নিশ্চয়ই কম বেশি অবগত আছেন যারা তখনকার সময়ে রাজনীতির খোঁজখবর রাখেন।